একদিন মাঝরাতে রাইমা ঘুম থেকে উঠে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে চলে যায়। সে তার ফোনে আনারসি ইলিশ মাছ রান্নার রেসিপি দেখে নিজেও সেই ডিশ রান্না করার চেষ্টা করে। দুপুরবেলা ভালোভাবে কিছু খেতেই পারলাম না। ভাগ্যিস রাতে রান্না করার আইডিয়াটা আমার মাথায় এলো। আমি আর ভালো খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতেই পারছি না। এবার থেকে প্রত্যেকদিন রাত্রিবেলা আমি নতুন নতুন ডিশ রান্না করে খাবো। রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে, তাই কেউ আমার খাবারই ভাগ বসাতে পারবে না। আসলে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে পরের দিনই রাইমা অনলাইনে নিত্য নতুন রান্নার রেসিপি দেখে। সে প্রথম দিনেই মাটন ইয়াকনি পোলাও, চিকেন চাপ এবং তন্দুরি চিকেন রান্না করে। রাইমার রান্না করা খাবারগুলো খেতে অত্যন্ত বেশি সুস্বাদু হয়। আসলে রাইমা সাধারণ ডাল ভাত সবজি তরকারি কখনোই খেতে পারত না। এমনকি বিয়ের আগেও সে বাড়িতে প্রায় দিনই নিত্য নতুন রেসিপি ট্রাই করে থাকতো। কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু রান্না হয়ে গেলে উফ, এই পোলাও থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। ভাগ্যিস আজকে আমি এই রেসিপিটা ট্রাই করলাম। আজকে বেশ ভালো করে রায়তা দিয়ে এই পোলাওটা সাঁটাবো। বিয়ের সময় লজ্জা করে একটুও খেতে পারিনি, কিন্তু আমি এখন ম্যারিড। এখন যদি শ্বশুরবাড়ির সবাইকে না দিয়ে খেয়ে নি তাহলে আমার বদনাম করবে। তাই আগে আমি একটু মাটন ইয়াকনি পোলাও খেয়ে নি, তারপর বাকি সবাইকে অল্প অল্প করে পরিবেশন করব। এই মনে করে রাইমা একটা প্লেটে মাটন পোলাও এবং চিকেন চাপ নিয়ে খেতে শুরু করে। কিন্তু তখনই রাইমার শাশুড়ি মা আগমনী দেবী সেখানে চলে আসে। আর রাইমাকে দুপুরবেলা খাবার পরিবেশন করার আগে একা একা খেতে দেখে সে ভীষণই রেগে যায়। রান্না বান্না হয়ে গেছে, তাহলে তুমি আমাদের এতক্ষণ ধরে খেতে দাওনি কেন? তোমার শ্বশুর মশাইকে খাবার দিতে দেরি হচ্ছে বলে আমি রান্নাঘরে দেখতে এলাম। এখানে এসে দেখছি তুমি নিজের মতো দিব্যি খাবার খাচ্ছ। তাড়াতাড়ি আমাদেরকে খাবার পরিবেশন করো। এই শুনে রাইমা তাড়াতাড়ি করে সবাইকে খাবার পরিবেশন করে। আর কিছুক্ষণের মধ্যেই রাইমার শ্বশুরবাড়ির পরিবার সমস্ত খাবার চেটেপুটে খেয়ে শেষ করে দেয়। বিশেষ করে রাইমার ননদ পূর্বী অনেক বেশি পরিমাণে খাবার খায়, যার ফলে রাইমার জন্য আর একটুও পোলাও কিংবা চিকেন চাপ বেঁচে থাকে না। আমি এত কষ্ট করে নতুন একটা রেসিপি ট্রাই করলাম আর ঠিক মতো কিছুই খেতে পেলাম না। ভাগ্যিস আমি আগে থেকে এক মুঠো একটু টেস্ট করেছিলাম, তা না হলে আজকে আমার কপালে একটুও খাবার জুটতো না। দূর, আমি আর কোনোদিনও এদের জন্য রান্না বান্না করবো না। আমাকে কিছু একটা ভাবতে হবে। রাইমা মনে মনে নানান রকম ভাবনা চিন্তা করতে থাকে। রাইমা যেহেতু প্রত্যেকদিন নিত্য নতুন খাবার খেতে ভালোবাসে, তাই সে যদি নিত্য নতুন রান্না বান্না করা বন্ধ করে দেয় সে নিজেই কিছু খেতে পাবে না। আর যদি সে ভালো ভালো খাবার রান্না করে তাহলে তার শ্বশুরবাড়ির পরিবার সব খাবার খেয়ে শেষ করে দেবে। তাই রাইমা মনে মনে সিদ্ধান্ত নেয় পরের দিন থেকে সে প্রত্যেকদিন রাত্রিবেলা করে ভালো ভালো খাবার রান্না করেই খাবে। পরের দিনই রাইমা বাজার থেকে চিকেন, মাটন, ইলিশ মাছ কিনে নিয়ে এসে ফ্রিজে তুলে রাখে। কিন্তু সে দুপুরবেলা সবার জন্য ঘরোয়া সাধারণ ডাল ভাত মাছের ঝোল রান্না করে। দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর অনেকদিন ধরেই আমার ইলিশ মাছের নতুন কোনো ডিশ খেতে ইচ্ছা করছে। আজকে আমি অনলাইনে ইলিশ মাছের নতুন কোনো রেসিপি দেখব, তারপর সেই রেসিপি ট্রাই করব আর রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে একা একা পেট ভরে খাবার খাবো। এই বলে রাইমা ইউটিউবে আনারসি ইলিশের রেসিপি খুঁজে পায়। তাই সে ঠিক করে আজকে রাত্রিবেলা সে আনারসি ইলিশ রান্না করে খাবে। কিছুক্ষণের মধ্যেই সে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কড়াইতে সর্ষে বাটা এবং আনারসের পাল্প দেওয়ার ফলে সারা বাড়িতে সর্ষে এবং আনারসের গন্ধ ছড়িয়ে পড়ে। তার উপর হঠাৎ এরকম রান্নাঘরে হাতা খুন্তি নাড়া শব্দ পেয়ে সেখানে তার ননদ পূর্বী চলে আসে। আরে বৌদি, তুমি এত রাত্রিবেলা খাবার রান্না করছো? কি ব্যাপার? বাহ, বেশ ভালো তো গন্ধ বেরিয়েছে। কি রান্না করছো? কালকে তোমার হাতে রান্না খেয়ে আমার এত ভালো লেগেছে যে তুমি এরপর যা রান্না করবে আমি তাই খেয়ে নেব। পূর্বীকে দেখে রাইমা বড্ড বিপদে পড়ে। রাইমা বুঝতে পারে পূর্বী যখন রান্নাঘরে এসেছে তার মানে সে সমস্ত খাবার খেয়ে শেষ করেই সেখান থেকে যাবে। তাই রাইমা মনে মনে বুদ্ধি এঁটে ফেলে। আসলে তোমার দাদা বলল ওর নাকি কালকে সকালবেলা অফিস আছে, তাই আমি তোমার দাদার জন্য রান্না করে রাখছি। আমি কিন্তু এই খাবারগুলো তোমাকে দিতে পারবো না। তোমাকে এই খাবার দিয়ে দিলে আমার বর কি খাবে? তুমি তো রাত্রিবেলা পেট ভরে অনেকটা খাবার খেয়েছো। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। এত টেস্টি ইলিশ মাছের নতুন রেসিপি দেখলে কি আমার ঘুম আসে? তুমি তো 4-5টা রান্না করেছো, এর মধ্যে থেকে একটা মাছ আমাকে দিলে দাদা কিছু বলবে না। ও হ্যাঁ, আমার এইমাত্র মনে পড়লো কালকে তো রবিবার, কালকে দাদার অফিস নেই, তাই দাদার কিছু বলারও চান্স নেই।
এই শুনে রাইমার কিছু বলার থাকে না। সে বাধ্য হয়ে ননদের সঙ্গে রাত্রিবেলা খাবার খেতে বসে, কিন্তু পূর্বী একাই 4 পিস ইলিশ মাছ খেয়ে নেয়, যার ফলে রাইমা সব থেকে ছোট মাছের পিসটা পায়। রাইমা তার ননদের এরকম ব্যবহারে ভীষণই রেগে যায়। আজকে আমি সারা রাত ধরে না ঘুমিয়ে আনারসে ইলিশ রান্না করতে এলাম, আর এই মেয়েটা সব শেষ করে দিল। কালকে আমি সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেব, যাতে কেউ আর রাত্রিবেলা উঠতেই না পারে। পরের দিন রাইমা সত্যি সত্যি কেবলমাত্র আকাশকে ছাড়া বাকি সকলের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, কারণ পরের দিন আকাশকে অফিসে যেতে হবে। তাই রাইমা আকাশকে নিয়ে কোনো চিন্তা করে না, কারণ আকাশ রাত্রিবেলা গভীরভাবে ঘুমায়। এই সুযোগে রাইমা মাঝরাতে চুপি চুপি উঠে ফোন নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। সেদিন রাইমা আবার ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি ট্রাই করতে থাকে। এর ফলে তার খাবারে কেউ আর ভাগ বসাতে পারে না। এভাবেই কিছুদিন কাটে। রাইমা কখনো ইন্ডিয়ান কখনো বা কোরিয়ান খাবার দাবার ট্রাই করতে থাকে। একদিন রাইমার শাশুড়ি মা আগমনী দেবী ডিমের ডেভিল খাবে বলে সন্ধ্যাবেলা 5টা ডিম কিনে নিয়ে এসে ঘরে রেখে দেয়। আজকে রাতে খুব কোরিয়ান কুইজিন খেতে ইচ্ছা করছে, আজকে একটা কোরিয়ান রেসিপি দেখা যাক। ভাবছি কোরিয়ান নুডলস বানালে ভালো হতো, কিন্তু তার জন্য তো ডিম দরকার। আমি আবার বাজার থেকে ডিম আনতে ভুলে গেছি, কি আর করা যাবে, ডিম ছাড়াই তাহলে খাই। এই বলে রাইমা ফ্রিজ খুলে চিকেন বার করতে গিয়ে দেখে সেখানে 5টা ডিম রাখা আছে, যা দেখে রাইমা খুবই খুশি হয়। সে তখনই 2টো ডিমের পোচ বানিয়ে লেটুস পাতা, গাজর, চিকেন কেটে সিদ্ধ করে কোরিয়ান নুডলস বানায়। কোরিয়ান নুডলসের সঙ্গে ডিমের পোচ খেতে রাইমার খুবই ভালো লাগে। আরো কয়েকটা ডিমের পোচ বানালে ভালো হতো। উফ, এই ডিমের পোচটা দিয়ে নুডলস খেতে যা ভালো লাগছে না। যাই, বাকি ডিমগুলোর পোচ বানিয়ে ফেলি। ঘরে তো ডিম ছিলই না, তবুও উপরওয়ালা ঠিক আমাকে ডিম জোগাড় করে দিয়েছে। এই বলে রাইমা বাকি ডিমগুলোর পোচ বানিয়ে খেয়ে ফেলে। কিন্তু পরের দিন সকালে ফ্রিজ থেকে ডিম গায়েব দেখে আগমনী দেবী ভীষণ পরিমাণে রেগে গিয়ে চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে। আমি আজকে ডিমের ডেভিল খাবো বলে কালকে ফ্রিজের মধ্যে 5টা ডিম রেখেছিলাম, কিন্তু এখন একটাও ডিম খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার ডিমগুলো? কে আমার ডিম খেয়েছো সত্যি করে বলো। এই রে, কালকে রাতে তো আমি লোভে পড়ে ডিমগুলো খেয়ে ফেলেছি। পূর্বী আমাকে কিছুদিন আগে আবার রাত্রিবেলা রান্না করতে দেখে ফেলেছিল, তাই ও যদি মাকে বলে দেয় আমি রাত্রিবেলা এরকম রান্না বান্না করে খাই, তাহলে শাশুড়ি মা আমাকে ভীষণ বকবে। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এরকম রাত্রিবেলা করে নতুন নতুন রেসিপি ট্রাই করি। এমনই ভাবনা চিন্তা করে রাইমা তার শাশুড়ি মাকে বলে, আসলে মা, কালকে রাত্রিবেলা ফ্রিজ খুলতে গিয়ে ওই ডিমগুলো আমার হাত থেকে ভুলবশত পড়ে গেছে। আপনি ডিমের ডেভিল খাবেন? ঠিক আছে, আমি এখনই বাজারে গিয়ে আপনার জন্য ডিম কিনে নিয়ে এসে ডিমের ডেভিল বানিয়ে দিচ্ছি। এই বলে রাইমা তখনই বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে ডিমের ডেভিল বানিয়ে দেয়। তাই আগমনী দেবী আর কিছু বলতে পারে না। এভাবে এই যাত্রায় রাইমা বেঁচে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রাইমা প্রত্যেক দিনই রাত্রিবেলা নতুন নতুন ডিশ রান্না করে খেতে থাকে, আর সে এখনো পর্যন্ত রাত্রিবেলা সবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তাই কেউ রাত্রিবেলা ঘুম থেকে উঠতে পারে না। তবে রাইমা কিছুতেই আকাশের খাবারে ঘুমের ওষুধ মেশাতে পারে না, কারণ প্রত্যেক দিনই আকাশকে সকালবেলা উঠে অফিসে যেতে হয়। এমনই একদিন রাইমা মাঝরাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে যায়, আর প্রত্যেক দিনের মতো সে নিত্য নতুন খাবার রান্না করে পেট ভরে খেয়ে নেয়। কিন্তু খাওয়া দাওয়া করার পর রাইমা যখন ঘরে যায় তখন, তুমি কোথায় গিয়েছিলে? আমি সেই কতক্ষণ ধরে তোমাকে আমার মাথাটা একটু টিপে দেওয়ার জন্য ডাকছি। অনেকক্ষণ থেকে আমার মাথাটা যন্ত্রণা করছে, কিন্তু তুমি ঘরে ছিলে না বলে তোমাকে ডেকে ডেকে তো কোনো লাভ হচ্ছিল না। কোথায় গিয়েছিলে তুমি? আসলে আমি বাইরে একটু বাথরুমে গিয়েছিলাম। আমাদের বাথরুমের কলে জল পড়ছিল না, তাই আমি বাইরের বাথরুমে গিয়েছিলাম। ওখানকার চাপ কলে জল তুলতে গিয়েই এত লেট হলো। মনে হয় তুমি রাত্রিবেলা পাম্প চালাতে ভুলে গেছো। আকাশ খুব ভালো মতোই বুঝতে পারে রাইমা মিথ্যা কথা বলছে, কারণ আকাশ রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর জলের ট্যাঙ্ক ফুল করেই ঘুমাতে যায়। তাই আকাশ মনে মনে রাইমাকে সন্দেহ করতে শুরু করে। পরের দিন থেকে আকাশ ঘুমানোর ভান করে রাইমার উপর নজর রাখতে থাকে। সে প্রায় প্রত্যেক দিনই খেয়াল করে রাইমা মাঝরাতে ফোন নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, আর প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর সে ঘরে ঢোকে। রাইমা এত রাতে বাইরে কোথায় যাচ্ছে, তাও আবার ফোন নিয়ে? রাইমা তো দিব্যি আমার সাথে ঘুমিয়ে পড়লো। প্রত্যেকদিন রাইমা যায় বা কোথায়? রাইমা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে না তো? আজকে আমাকে একবার চুপি চুপি উঠে দেখতে হবে। এই বলে আকাশ রাইমার পিছু পিছু রান্নাঘরে আসে। সেখানে এসে দেখে রাইমা ফোনে কি যেন দেখছে, কিন্তু আকাশ মনে করে রাইমা হয়তো কারোর সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলছে। তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কারোর সাথে ফোনে কথা বলছো না তো? আমাকে সত্যি করে বলো, তুমি আমাকে ধোকা দিচ্ছ? ওই জন্যই কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিলে না? তোমার যদি অন্য কাউকে পছন্দ ছিল তাহলে আমাকে কেন বিয়ে করতে গেলে? তোমার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেল।
এই বলে আকাশ ভীষণ ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে শুরু করে, যা দেখে রাইমা ভীষণই অবাক হয়। তুমি চুপ করো তো, তুমি এরকম করে চিৎকার করে কাঁদছো, পাশের বাড়ি সবাই শুনে ফেলবে তো। আমি ফোনে একটা রান্নার রেসিপি দেখছিলাম, আজকে আমার খুব মাটনের একটা আইটেম খেতে ইচ্ছে করছিল। আকাশ মাটনের নাম শুনে ভীষণই খুশি হয়, কারণ বাড়ির বাকি সদস্যদের মতোই আকাশও খাওয়া দাওয়া করতে ভীষণই পছন্দ করে। ও মাটনের রেসিপি দেখছো? তাহলে এক কাজ করো, আজকে তুমি বেশি করে মাটন বানাও, আমারও মাটন খেতে খুব ইচ্ছা করছে। আর এমনিও তুমি খুব ভালো রান্না করো, মা আর পুরবিও তোমার নামে খুব প্রশংসা করছিল। আজকে কি কি রান্না করবে তাহলে? আকাশের কথা শুনে রাইমার কিছু করার থাকে না। রাইমা বাধ্য হয়ে বেশি করে সিদ্ধি মাটন, মাটন রোগান জোস এবং হায়দ্রাবাদি মাটন হালিম রান্না করে। সেই নিত্য নতুন খাবারগুলো খেয়ে আকাশের ভীষণই ভালো লাগে। তুমি তো দুপুরবেলা তো ওই খাবারগুলো রান্না করতে পারো, তাহলে বাড়ির সবাই খেতে পারে। কিন্তু শুধু শুধু রাত্রেবেলা রান্না করছো কেন? কেউ তখন খেতেও পারবে না, শুধু তুমি আর আমি এই সুস্বাদু খাবারগুলো খেলাম। কখনো রান্নাঘরে রান্না করনি তো, তাই এরকম মনে হচ্ছে। কষ্ট করে পছন্দের খাবার বানিয়ে যদি নিজেই না খেতে পারি, তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না। অবশ্য তুমি এসব বুঝবে না, তোমাকে যে আমি খাবারগুলো বানিয়ে খাইয়েছি এটাই তোমার সৌভাগ্য। বাড়ির কাউকে যদি তুমি বলেছো আমি রাত্রিবেলা এরকম নতুন ডিশ রান্না করে খাই, তাহলে কিন্তু আমি পরের দিনই বাপের বাড়িতে চলে যাব। রাইমার কথা শুনে আকাশ ভয় পেয়ে যায়, তাই আকাশ সেই ব্যাপারে কাউকে কিছু জানায় না। ফলে রাইমারও বেশ সুবিধা হয়। সেদিনের পর থেকে রাইমা এবং আকাশ প্রত্যেকদিন রাত্রিবেলা নতুন নতুন রান্না খায়। কিন্তু রাত্রিবেলা এভাবে প্রত্যেকদিন রিচ খাবার খাওয়ার ফলে আকাশ এবং রাইমা দুজনেরই পেটে সমস্যা দেখা দেয়। আমার মনে হচ্ছে আমরা রাত্রেবেলা এরকম রিচ খাবার খাচ্ছি বলে আমাদের পেটের সমস্যা লেগেই থাকছে। আমাদের রাত্রেবেলা খাওয়াটা বন্ধ করতে হবে। তুমি বরং দিনের বেলায় নতুন নতুন ডিশ বানিও, বুঝেছো? আমি ভালো ভালো রান্না করলে সব তোমার বোন, মা কিংবা বাবারা খেয়ে ফেলে, তাই একটু আমার কপালে কোনো খাবার জোটে না। তাহলে এত কষ্ট করে আমি কেন নতুন নতুন রান্না করতে যাব? আমি তো এমনিতেও সাধারণ ডাল ভাত খেতে পারি না, তাই তো আমাকে প্রত্যেকদিন রাত্রিবেলা নতুন কিছু রান্না করে খেতে হয়। ও এই ব্যাপার। পুরবি এক সপ্তাহের মধ্যে হোস্টেলে চলে যাবে। আমাদের বাড়িতে পুরবি সবচেয়ে বেশি খাই। পুরবি না থাকলে তোমার তো রান্না করার কোনো অসুবিধাই হবে না। তাই তুমি দুপুরবেলা নিজের ইচ্ছে মতো খাবার বানাতে পারো। আর মাকে অবশ্যই এত রিচ মশলা খাবার কিন্তু দেবে না, বলে দিলাম। দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে রাইমার ননদ পূর্বী হোস্টেলে থাকতে চলে যায়, তাই রাইমা এবার দুপুর বেলাতেও ভালো ভালো রান্না করতে শুরু করে। কিন্তু রাইমা লক্ষ্য করে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা সেরকম খাবার খেতে পারে না। ফলে রাইমা মন ভরে নিজের রান্না করা খাবার উপভোগ করতে পারে। ন্যাশনাল হাইওয়ের পাশে মোহনলালের একটা ধাবা ছিল। মোহনলালের স্ত্রী কল্পনা ধাবার সমস্ত রকমের রান্নাবান্না করত, আর মোহনলাল ধাবার অন্যান্য সমস্ত কাজগুলো করত, যেমন কাস্টমারদের খাবার পরিবেশন করা, হিসাব করে বিল বানানো ইত্যাদি। মোহনলালের ধাবাটা অনেক পুরানো ছিল। কল্পনার হাতের রান্না খুবই সুস্বাদু হতো, তাই তাদের ধাবা খুবই পরিচিত এবং বিখ্যাত ছিল। সবসময় তাদের ধাবাতে মানুষজনের ভিড় লেগেই থাকতো, আর এতে করে তাদের সংসার বেশ ভালো মতোই চলে যেত। একদিন এবছর প্রচন্ড গরম পড়েছে, আর আমাদের ধাবার মধ্যে প্রচুর গরম লাগে। কাস্টমারদের খাওয়ার জায়গায় যে পাখাটা আছে না, ওটা তো অনেক দিনের পুরানো হয়ে গেছে, ওটা থেকে ভালো হাওয়া হয় না। আমাদের কিন্তু এবার ধাবাতে দুটো পাখা লাগাতে হবে, যাতে কাস্টমাররা শান্তি করে বসে খেতে পারে। হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছিলাম। এবার ধাবার পাখাটা চেঞ্জ করতে হবে। আমি 2-1 দিনের মধ্যেই হাই স্পিড দুটো পাখা কিনে লাগিয়ে দেব। মোহনলাল তার কথা মতো খুবই ভালো দুটো পাখা কিনে তার ধাবাতে লাগিয়ে দেয়। এতে করে প্রথম প্রথম তাদের ধাবায় কাস্টমারের সংখ্যা বেশ বেড়ে যায়। মোহনলাল এবং তার স্ত্রী দুজনেই খুবই খুশি ছিল। জানো, রাস্তার ওপরে কালীচরণদার যে ধাবাটা আছে না, কালীচরণদার নিজের ধাবায় দুটো এসি লাগিয়েছে। আমি আজকেই দেখলাম। দুটো এসি লাগিয়েছে? কিন্তু ওদের দোকানে তো কোনো কাস্টমারই খেতে যায় না। তাহলে কালীচরণ দুটো এসি লাগালো কিভাবে? আরে, কালীচরণদার অবস্থা কি আর আমাদের মতো? শুনেছি ওদের নাকি অনেক জায়গা জমি সম্পত্তি আছে, সেখান থেকেই কিছু জমি বিক্রি করে হয়তো এসি দুটো কিনেছে। আমার তো এবার ভয় করছে, যদি এবার আমাদের ধাবায় কেউ না আসে, সবাই যদি কালীচরণদার ধাবাতে খাবার খেতে যায়। তুমি বেকার বেকার চিন্তা করছো গিন্নি, এরকম কিছুই হবে না। ওই কালীচরণ আমাদেরকে পেছনে রাখার জন্য অনেক কিছুই করবে। দুটো এসি লাগিয়েছে বলে কি আমাদের ধাবায় কাস্টমার আসা বন্ধ করে দেবে? আমাদের মতো সুস্বাদু খাবার কালীচরণ কখনোই রান্না করতে পারবে না। মানুষকে শুধু এসি ঠান্ডা হাওয়া খেয়ে পেট ভরাবে নাকি? তাদেরকে তো সুস্বাদু খাবারও দিতে হবে, তাও আবার কম দামে। তুমি যা বলছো তাই যেন হয়। এই ধাবাটাই তো আমাদের সম্বল, এটা ছাড়া আমাদের আর কি আছে বলো তো?
কিছুদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই প্রচন্ড গরম পড়ায় সমস্ত কিছু পাল্টে যায়। মোহনলালের ধাবাতে লোকজন আসা পুরোপুরি বন্ধ করে দেয়। তাদের সমস্ত কাস্টমার কালীচরণের ধাবাতে গিয়ে খাওয়া দাওয়া করা শুরু করে, কারণ অতিরিক্ত গরমে এসির ঠান্ডা হাওয়ায় বসে খাবার খেতে সবারই ভালো লাগছিল। এই দেখে মোহনলাল এবং কল্পনা দুজনেই খুবই চিন্তায় পড়ে। দেখেছো, আমি তোমাকে বললাম না, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। এই গরমে মানুষ এসি ছাড়া থাকতে পারছে না, সেই জন্যই সবাই কালীচরণদার ধাবাতেই খাবার খেতে যাচ্ছে। তখনই তাদের ধাবার ভেতর থেকে একজন কাস্টমার অত্যন্ত ঘর্মাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। আজকে ভুল করে তোমাদের ধাবাতে ঢুকে পড়েছিলাম, দেখো খাবার খেতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে। এই গরমের মধ্যে এসি ছাড়া ধাবা আর চলে না। তোমাদের ধাবাতে এসি লাগানোর ব্যবস্থা করো, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ধাবা বন্ধ হয়ে যাবে। এসি ধাবাগুলোতে খাবারের দাম বেশি হয় ঠিকই, কিন্তু শান্তি করে বসে খাবার তো খাওয়া যায়। এই বলে কাস্টমারটি সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে মোহনলালের দোকানে কাস্টমার আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রত্যেক দিনই তাদের বানানো খাবার নষ্ট হতে থাকে। আর কতদিন এরকম ভাবে চলবে বলতো? প্রত্যেকদিন এত এত খাবার অপচয় হচ্ছে, আমাদের তো অনেক লস হয়ে গেছে। এসি কেনার মতো টাকা তো আমাদের কাছে নেই, এসির দাম প্রচুর। শেষ পর্যন্ত কি আমাদের ধাবাটা বন্ধ হয়ে যাবে? তুমি এরকম কথা বলো না গিন্নি, উপরওয়ালা আছেন তো, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে। তবে এত পরিমাণে খাবার অপচয় করা যাবে না। আমরা কাল থেকে আমাদের ধাবাতে শুধু তরকার রুটি রান্না করব, যদি কেউ খেতে আসে। এমনিও তো কেউ আর আসছেই না। পরের দিন থেকে কল্পনা তাদের ধাবার জন্য শুধু তরকা এবং রুটি রান্না করে। তাদের এরকম অবস্থা দেখে কালীচরণ খুবই আনন্দ পায়। সে তাদের কাছে এসে বলে, কি কেমন লাগছে এবার বলো? খুব তো নিজের ধাবার সুস্বাদু খাবার নিয়ে অহংকার করতে। 40 ডিগ্রি গরম পড়তে না পড়তেই তোমাদের ধাবার তো 12টা বেজে গেছে একেবারে। এই গরমে মানুষজন সবার বাড়িতে এসি লাগাচ্ছে, এরকম পরিস্থিতিতে তোমার ধাবায় এসে কে খাবার খাবে বলো তো? এক কাজ করো মোহনলাল, তোমাদের ধাবাতে এবার তালা লাগিয়ে দাও। ধাবা বন্ধ করা ছাড়া আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এরকম ভাবেই কালীচরণ তাদেরকে নিয়ে মজা করতে থাকে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে সত্যি সত্যি এবার আমাদের ধাবাটা বন্ধ করতে হবে। আমাদেরকে অন্য কিছু একটা ভাবতে হবে। ছোট একটা সবজির দোকান যদি দেওয়া যায় খুবই ভালো হয়। যা টাকা আছে শুধু শুধু সেই টাকাগুলো ধাবার পেছনে খরচা করলে হবে না। তা না হলে আমরা না খেতে পেয়ে মরে যাবো যে। দাঁড়াও না, এখন তো সবে রাত 10টা বাজে। এই গরমে বাড়ি গিয়ে কি বা করবো? অনেক সময় রাত্রিবেলার দিকে কাস্টমাররা আসে, যদি কয়েকজন আসে তাহলে তো 200 টাকা ইনকাম হবে। এই বলে তারা অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা কেটে যায়, কিন্তু তবুও তাদের ধাবায় কেউ আসে না। তারা এক দৃষ্টিতে কালীচরণের ধাবাতে আগত অগণিত কাস্টমারদের দিকে তাকিয়ে থাকে। এই যে তন্দুরি রুটির দাম এত বেশি কেন? হ্যাঁ, আগে তো এত বেশি দাম ছিল না, হঠাৎ করে খাবারের দাম এত বেড়ে গেল কেন? কারণ আমার ধাবাতে আগে এসি ছিল না, এখন আমার ধাবাতে 2টো এসি লাগানো হয়েছে। এসির হাওয়া খাওয়ার জন্য সব খাবারে 10% করে এক্সট্রা চার্জ অ্যাপ্লাই করা হয়েছে। ওই দেখো দেওয়ালে বড় বড় করে লেখা আছে, আর খাবারের মেনু কার্ডে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা তো এর আগে অনেক এসি ধাবাতে খাবার খেয়েছি, কিন্তু তোমার খাবারের দাম যেন একটু বেশিই বলে মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। খাবারের দাম বেশি মনে হলে আসতে পারো, তোমার মতো এরকম অনেক কাস্টমারই পেয়ে যাবো। খাবে তো শুধুমাত্র 2টো তন্দুরি রুটি, আর সেই ভানে ধাবার মধ্যে 2 ঘন্টা ধরে বসে এসির হাওয়া খাবে। অন্য ধাবার তুলনায় আমাদেরকে যে ইলেকট্রিক বিলটা অনেক বেশি দিতে হয়, সেটা তো কেউ আর ভেবে দেখে না। সবাই শুধু খাবারের দাম বেশি কেন করতেই থাকে। ঠিক তখনই সেখানে আহত অবস্থায় প্রতাপ বাবু এবং তার স্ত্রী মালবিকা কালীচরণের ধাবাতে এসে উপস্থিত হয়। তাদেরকে দেখে খুবই অসহায় বলে মনে হচ্ছিল। আসলে প্রতাপ বাবুর স্ত্রী মালবিকা 9 মাসের গর্ভবতী ছিল। তাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটার ফলে তারা অত্যন্ত ভীতিগ্রস্ত অবস্থায় ছিল। এখানে এসো মালবিকা, ওই ধাবার মধ্যে গিয়ে বসি। তুমি ঠিক আছো তো? তোমার পেটে লাগেনি তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার খুব জোরে জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দাও প্লিজ। আমার কেমন হচ্ছে? এই যে কি চাই আপনাদের? কোথা থেকে এসেছেন আপনারা? কি খাবার খাবেন অর্ডারটা দিন তাড়াতাড়ি, আমার ধাবাতে এখন কাস্টমারের অনেক চাপ আছে। আমরা কোনো খাবার খাবো না, আসলে আমরা খুব বিপদে পড়েছি। আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, নিজেদের গাড়ি করেই আমরা বাড়ি ফিরছিলাম, কিন্তু রাস্তায় কিছু ডাকাত আমাদের উপর হামলা করে। ওরা আমাদেরকে মারধর করে আমাদের সোনা গহনা টাকা পয়সা যা ছিল ছিনতাই করে নিয়ে চলে গেছে। কিছু খাবে না যখন, তখন এখানে বসেছো কেন? ও বুঝেছি, ফ্রিতে এসে হাওয়া খেতে এসেছো তাই না? যাও বেরিয়ে যাও এখান থেকে, এখনই বেরিয়ে যাও। আমার ধাবাতে এসে বসতে হলে কিছু খাবার অর্ডার করতে হবে, আর যদি মনে করো শুধু এসির হাওয়া খাবে, তাহলে আমি সেটার জন্য একটা বিল তৈরি করে দিতে পারি। দেখুন, আমরা খুব বিপদে পড়েছি। আমার হাজবেন্ড তো সবই আপনাকে বললো। আমরা আপনার ধাবা থেকে কোনো খাবার খেতে পারবো না। দয়া করে আমাদেরকে 1 বোতল জল দিন, আমাদের আর কিচ্ছু চাই না। ঠিক আছে 1 লিটার মিনারেল ওয়াটারের দাম 40 টাকা। 40 টাকা দাও, তারপর জল পাবে। আমাদের কাছে এখন কোনো টাকা নেই, বিশ্বাস করুন। আমাদের সব টাকা ছিনতাই হয়ে গেছে। আর তাছাড়া 1 লিটার জলের দাম তো 20 টাকা। আমরা বিপদে পড়েছি বলে আপনি আমাদের থেকে ডবল টাকা চাইছেন। আরে আমাদের ধাবাতে 1 লিটার জলের দাম 40 টাকাই নেওয়া হয়। আমাদের ধাবাতে 5 স্টার হোটেলের থেকে কোনো অংশে কম নয়, তাই না?
দেখুন, আমি পরে এসে আপনাকে টাকাটা দিয়ে যাব। আমার গর্ভবতী বউটাকে এক বোতল জল দিয়ে সাহায্য করুন। আমার ফোনটাও তো ওরা নিয়ে পালিয়েছে, তা না হলে আমি অনলাইন পেমেন্ট করেই দিতাম। ঠিক আছে ঠিক আছে, এসব গল্প অন্য কোথাও গিয়ে শোনাবে। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। ইস, ওদের সঙ্গে কি বাজে ব্যবহার করছে দেখো। ওদেরকে সাহায্য করা উচিত। দাঁড়াও, আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি। এই বলে কল্পনা কালীচরণের ধাবাতে যায়। এই যে, আপনারা আমার সঙ্গে চলুন, আমি আপনাদের সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওদের ধাবা থেকে ফ্রিতে জল খাবার সব খাও, কারণ ওদের ধাবাতে এমনিতেও কেউ যায় না, তাই কাস্টমারদের ডেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে। কল্পনা কালীচরণের কথায় পাত্তা না দিয়ে ওই দম্পতিকে তাদের ধাবাতে নিয়ে আসে। আসুন দিদি, এখানে বসুন, পাখার তলায় বসুন তো দেখি। আজকে প্রচুর গরম পড়েছে, পাখার হাওয়া থেকে যেন আগুন পড়ছে। কি গো, আমাদের হাত পাখাটা একটু দাও তো, দিদিকে একটু হাওয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আর এই যে আপনাদের জল, জলের সাথে তরকারি রুটি দিলাম, খেয়ে নিন আপনারা। আপনাদের তো খিদেও পেয়েছে মনে হয়। না না, শুধু জল দিলেই হবে, আমাদের কাছে আসলে কোনো টাকা নেই। আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ দিদি, আমরা সবই শুনেছি। আপনারা খান না, কোনো অসুবিধা নেই। এমনিও আমাদের ধাবাতে কেউ আসে না। আজকের পর থেকে আমরা আমাদের ধাবাটা আর খুলবো না। আপনারাই বোধহয় আমাদের ধাবার লাস্ট কাস্টমার। কেন আপনারা ধাবা বন্ধ করে দেবেন কেন? কিছু হয়েছে নাকি? আসলে আমাদের ধাবায় তো এসি নেই। এই গরমের মধ্যে কেউ আর এসি ছাড়া অন্য কোনো ধাবাতে যায় না, আর আমাদের ধাবাতে এসি লাগানোর মতো সামর্থ্য নেই। সেই জন্য আমরা আমাদের ধাবাটা বন্ধ করে দিয়ে ছোট কোনো ব্যবসা শুরু করব ভেবেছি। আপনারা আমাদের কত সাহায্য করলেন, সত্যি আপনারা খুবই ভালো মানুষ। আমিও আপনাদের কিছু সাহায্য করতে চাই। আমি 3-4 দিন পর আবার এখানে আসবো। আপনার ধাবাতে আমি এসি লাগানোর ব্যবস্থা করে দেবো। আপনাদের ধাবাটা যেন কোনো মতেই বন্ধ না হয়। কিছুক্ষণ বিশ্রাম করার পর প্রতাপবাবু তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে প্রতাপবাবু খুবই ধনী ব্যক্তি ছিল। শহরের কোটিপতি ব্যক্তিদের মধ্যে সে অন্যতম ছিল। তার কাছে সেই মুহূর্তে কোনো টাকা না থাকায় মোহনলাল এবং কল্পনাকে তারা সাহায্য করতে পারেনি। কিন্তু 4-5 দিন পরেই প্রতাপবাবু আবার তাদের ধাবাতে আসে। তাকে দেখে কল্পনা এবং মোহনলাল দুজনেই খুবই খুশি হয়। এই নিন, আপনারা মিষ্টি খান। আমার স্ত্রীর পুত্র সন্তান হয়েছে, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাতে এসেছি। আর এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে আপনাদের দোকানে 2টো এসি লাগাবেন, আর বাকি টাকা দিয়ে আপনাদের ধাবাটা নতুন করে মেরামত করবেন, যাতে ধাবাতে সবাই খাবার খেতে আসে। আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো সেটাই বুঝতে পারছি না। আমরা আপনার টাকাগুলো ঠিক একদিন ফিরিয়ে দেব। আমি আপনাকে বোন বলে ডেকেছি, আর আমার এমনিও কোনো বোন নেই, তাই আমাকে আপনার দাদা মনে করতে পারেন। আমি দাদা হিসেবে বোনের কাছ থেকে এই টাকাটা কখনোই ফেরত নিতে পারবো না। আমি আপনাদের ধাবার উন্নতি দেখতে চাই। মাঝে মধ্যেই আমি আর আমার স্ত্রী আপনাদের ধাবাতে খেতে আসবো, আর এমনিও আপনাদের ধাবার তরকারি রুটিটা খেতে খুবই দারুণ। প্রতাপবাবুর দেওয়া টাকাটা নিয়ে মোহনলাল তার ধাবাটা খুব সুন্দরভাবে মেরামত করে। সেই সাথে ধাবাতে 2টো এসি লাগায়। তার পুরানো ধাবাটা পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। এর ফলে তার হারিয়ে যাওয়া পুরানো কাস্টমারগুলো আবার তাদের ধাবায় এসে ভিড় জমাতে শুরু করে। সেদিনের পর থেকে কল্পনা এবং মোহনলালকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয় না। তারা তাদের জীবনের উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে।